স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় গাদ্দার কে? আপনারা সবাই বলবেন খন্দকার মুস্তাক। হ্যাঁ, খন্দকার মুস্তাক গাদ্দারি করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার সাথে সম্পৃক্ত ছিল, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু বৃহৎ অর্থে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাথে সব থেকে বড় গাদ্দারি করেছে মেজর জিয়াউর রহমান। একথা বলার পর বিএনপির কর্মী সমর্থকরা আমাকে একদম উদম গালি দেবে, বাট যেটা সত্য সেটা তো বলতে হবে। কারণ বিএনপির নেতাকর্মীরা কখনো সঠিক ইতিহাস জানতে চায় না, তারা ইতিহাস বিকৃতি করতে পছন্দ করে। এমনকি বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছে তারাও ইতিহাস বিকৃতি করে। এইটা তাদের চরিত্রের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট। স্বাধীনতার পর বিএনপি বারবার বাংলাদেশের জন্মের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের জাতির জনকের ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস সবকিছুকে বিকৃত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। আপনাদের একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দেয়নি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, মানচিত্র, পতাকা, ভূখণ্ড সবকিছু পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বদৌলতে, বাংলাদেশ আওয়ামী লীগের বদৌলতে। একথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ অস্বীকার করে এটাকে মিথ্যে প্রমাণ করা যাবে না। কিভাবে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় বিশ্বাসঘাতক, সব থেকে বড় গাদ্দার। বাংলাদেশ স্বাধীন হয়েছিল রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তাজা রক্ত, তাজা প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সেই তথাকথিত রাজাকার, যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল। এই জামাতকে রাজনৈতিকভাবে বৈধতা দিয়েছে জিয়াউর রহমান। 1976 সালে জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করবার সুযোগ দেন, কারণ তিনি যে দল প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপির মধ্যে প্রতিষ্ঠাকালীন সময়ে কিন্তু অসংখ্য জামাত এবং মুসলিম লীগের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল, তারা প্রতিষ্ঠাকালীন নেতাকর্মী ছিল। আরো কিভাবে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে করেছেন। বাংলাদেশের 72-এর সংবিধান, যে সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, সেই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে তিনি তখনই একটা বৈষম্যের সৃষ্টি করে গেছেন। 1977 সালে সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেন। বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক বাংলাদেশ না, বাংলাদেশ তো শতভাগ মুসলিমের দেশ না। এদেশে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকল ধর্মের মানুষ মিলেমিশে এক হয়ে বসবাস করে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। কিন্তু স্বাধীনতার পর প্রথম জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলে তিনি এই বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেন। এটা একটা প্রথম গাদ্দারি, সংবিধানের সাথে গাদ্দারি, স্বাধীনতার সাথে গাদ্দারি, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি। পরবর্তী গাদ্দারি হলো জামাতকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়া, এরপর নিজে ফ্যাসিজম কায়েম করে ক্ষমতা গ্রহণ করা 1977 সালে, এবং তার সব থেকে বড় অপরাধ 1975 সালের সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিভিন্ন দেশের দূতাবাসে নিয়োগ দেওয়া, বিভিন্ন দেশে পুনর্বাসন করা, এই সব কিছু করেছে মেজর জিয়াউর রহমান। তাহলে কি বুঝে নেব না? বাংলাদেশের শুরুটাই হয়েছিল গাদ্দারের মধ্য দিয়ে, যে গাদ্দারি করেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান। সংবিধানে প্রথম হাত দিয়েছে কে? আওয়ামী লীগ দিয়েছে? দেয়নি তো, বিএনপি দিয়েছে। অনেকে বলেন যে 72-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান। আরে ভাই, আওয়ামী লীগ তো বাংলাদেশকে স্বাধীন করেছিল, আওয়ামী লীগ তো বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। তাহলে বাংলাদেশের সংবিধান আওয়ামী লীগের সংবিধান হবে না? 1972 সালে কি সংবিধান শুধুমাত্র আওয়ামী লীগের একক সিদ্ধান্তে হয়েছে? বাংলাদেশের আপামর জনসাধারণের চাওয়াতেই বাংলাদেশের 72-এর সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখানে আওয়ামী লীগকে এককভাবে দায়ী করা, এটা তো যৌক্তিক কোনো কারণ হতে পারে না। যাই হোক, গাদ্দারি করার পর সেই গাদ্দারি বেশি দিন স্থায়ী হয়নি। 1981 সালের 30 মে একটা সেনা কুয়ের মধ্য দিয়ে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন চট্টগ্রামে। তার যে লাশটা চন্দ্রিমা উদ্যানে রাখা আছে সংসদের পেছনটায়, ওইখানে তার লাশ আদৌ আছে কিনা আমরা জানি না, যেটাকে জিয়ার মাজার বলা হয়। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। আমি এই কথাগুলো কেন বললাম? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় গাদ্দার যেমন ছিলেন জিয়াউর রহমান, ঠিক একইভাবে 24 সালের সেই তথাকথিত জঙ্গি উত্থানের পর বাংলাদেশের ক্ষমতায় এখন যেই তার পুত্র জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান বসে আছে, সে আরো বড় গাদ্দার। নির্বাচনের পূর্বে আপনারা খেয়াল করেন, মিষ্টি মিষ্টি কথা বলেছে না,
আমি সবার প্রধানমন্ত্রী, আমি সকলের প্রধানমন্ত্রী, যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে ভোট দেয়নি, আমি সবার প্রধানমন্ত্রী, আমি সবার প্রতিনিধি। তাহলে এখন কি দেখতে পাচ্ছি? সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে, ওইটা নিয়োগ দেওয়া হচ্ছে, মানে নিয়োগে তাদের যে তৎপরতা, বিএনপির তৎপরতা দেখার পর কোনোভাবে মনে হচ্ছে এটা দলীয়করণ না। এই সরকার কিভাবে দলীয়করণ করতেছে আপনারা খেয়াল করেন। প্রত্যেকটা সেক্টরে তাদের নিজেদের লোক বসানোর জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এবং তারা যে কথা বলেছিল বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল, বিএনপি এইটা, বিএনপি সেটা, কিন্তু নির্বাচনের পর যখনই জয়ী হলো এরপর কি হলো? কি দেখতে পাচ্ছেন আপনারা? সকল জামাতি, মৌলবাদী, ইসলামী, হেফাজতি, চরমুনায় নেতাদের সাথে তার সাক্ষাৎ। কোন প্রগতিশীল মুক্ত চিন্তার কোন ব্যক্তিবর্গের সাথে তারেক রহমান সাক্ষাৎ করেছেন? দেখাইতে পারবেন? একটা প্রমাণ আছে? নাই। হারুন ইজাহারের সাথে সাক্ষাৎ করতেছে, চুম্মা শফিকের বাসায় যাচ্ছে, নাহিদের বাসায় যাচ্ছে, ওইটার বাসায় যাচ্ছে, কিন্তু যারা গত 17 মাসে যে ভিন্ন মতের মানুষ প্রহসনের শিকার হলো, মবের শিকার হয়ে মারা গেল, তাদের বাসায় তারেক রহমান একবারের জন্যও যান নাই। সুতরাং বুঝে নিতে হবে বিএনপি যাহা, জামাত তাহা, ইউনুস তাহা। ইউনুসের সংস্করিত রূপ হচ্ছে গিয়ে বর্তমানের সরকার, তারেক রহমানের সরকার, যেটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি। আমি কথাগুলো কেন বললাম? যেমন পিতা তেমন তার সন্তান। পিতা বাংলাদেশের ইতিহাসের সাথে গাদ্দারি করেছে, স্বাধীনতার সাথে গাদ্দারি করেছে, তার পরম্পরায় তার মা করেছে, অর্থাৎ তার পিতার যে স্ত্রী বেগম জিয়া তিনি করেছেন। এরপর করতেছে তার পুত্র, গুণধর পুত্র তারেক রহমান, স্বাধীনতার পক্ষের মানুষদের সাথে চরম একটা গাদ্দারি করেছে। কারণ স্বাধীনতার পক্ষের মানুষদের ভোটের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, শুধুমাত্র বিএনপির ভোটে কিন্তু তিনি জয়ী হন নাই, এইটা তিনি ভুলে গেছেন। আজ একটা সংবাদ দেখলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের অনুপস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টা সেক্টর, প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এই 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে সরাসরি প্রধানমন্ত্রী। আমরা আওয়ামী লীগের শাসনামলে দেখেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন, কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এই 3টা দায়িত্ব তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। কারণ স্পর্শকাতর 3টা সেক্টর, 3টা বিভাগ, তারেক রহমানের অনুপস্থিতিতে এই 3টা সেক্টর, এই 3টা খাত বলেন বা 3টা বিভাগের দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের পিতা জিয়াউর রহমান কিন্তু সশস্ত্র বাহিনীর অসংখ্য মুক্তিযুদ্ধপন্থী অফিসারকে কোর্ট মার্শালের মাধ্যমে ফাঁসি রায় দিয়েছিলেন 15 দিনের বিচারের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই সেটা জানেন। পরবর্তী পরিণতি তার কি হয়েছে? সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে গেছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে কেন জানি একই দিকে কি তারেক রহমান যেতে চাচ্ছে। তারেক রহমান শিলং সালাউদ্দিনকে দায়িত্ব দিয়েছে, কথায় শোনা যায়, বিভিন্ন মারফতে আমরা জানি শিলং সালাউদ্দিন একটা বিশেষ এজেন্সির এজেন্ট। এখন তারেক রহমান তবে কি সেই এজেন্সির উপর নির্ভরশীল? তারেক রহমান কি সেই এজেন্সির কথা শুনতে বাধ্য? নয়তো বা এত এত প্রবীণ নেতা থাকতে 9 বছর বিদেশ পলাতক একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে তার 3টা সেক্টরের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এটা তো স্বাভাবিক কোনো প্রক্রিয়ার অংশ হতে পারে না। ঠিক একইভাবে জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল তার পুনরাবৃত্তি কি আমরা তারেক রহমানের ক্ষেত্রে দেখব? তিনিও তার পিতার মতো খাল খননে পাগল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। সব জায়গায় তিনি শুধুমাত্র খাল খনন করতে চান। 21 শতাব্দীতে এসে পৃথিবী যেখানে চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, সেখানে তারেক রহমান খাল খনন নিয়ে পড়ে আছেন। তবে কি খাল খনন করতে করতে তারেক রহমান কি দেবে? আমি প্রশ্ন করতেছি, আমি জানি না কি হবে। সবকিছু দেখার পর মনে হচ্ছে, কেন জানি সন্দেহ হচ্ছে, কোনো একটা বিশেষ এজেন্সি তারেক রহমানকে তার পিতার কাছে পাঠিয়ে দিলেও দিতে পারে, আমরা জানি না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে এইসব দায়িত্ব দেওয়া তারেক রহমানের জন্য কতটা ক্ষতির হবে, কতটা সুফলের হবে, সেটা সময় বলে দেবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।